আজকে নেতানিয়াহুর একটা কথা দেখেছেন যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে নাকি বিশ্বকে রক্ষা করছে। তার মানে নেতানিয়াহু নিজেকে ডোনাল্ড ট্রাম্পের পর্যায়ে নিয়ে গেছে, আমেরিকার পর্যায়ে চলে গেছে ইসরায়েল। আসলে শুনতে খারাপ লাগছে অনেকেরই যে সে একটা সুযোগ নিচ্ছে, কিন্তু বাস্তবতা যদি বিশ্লেষণ করেন আসলে তাই। রয়টার্স একটা রিপোর্ট কাম মতামত ধরনের একটা বিষয় সামনে এনেছে। সেখানে বলা হচ্ছে যে ইরান যুদ্ধে নেতানিয়াহুর শক্তি বাড়ল, চাপে ট্রাম্প এবং উপসাগরীয় দেশগুলো। এর অর্থ হলো এই যে ইরান যুদ্ধ কালকে বা পরশু যদি থেমে যায়, তারপরও ইসরায়েলের কিচ্ছু যায় আসলো না। ইসরায়েল কিন্তু তার শক্তিমত্তা দেখায় একটা অবস্থানে স্থির হয়ে থাকলো। কিন্তু এই পুরো ধাক্কাটা, এই উপসাগরীয় যুদ্ধের যখন বিশ্লেষণ হবে যে কি পাইল আমেরিকার নীতি নির্ধারক, তাদের সিনেটে, পার্লামেন্টে, কংগ্রেসে যখন আলোচনা হবে, সেই আলোচনায় চাপ তৈরি হবে ট্রাম্পের উপর, তার দলের ভেতরে বাইরে, এবং ডেমোক্রেটরা কিন্তু ছাড় দেবে না। কারণ ইতিমধ্যে তারা বলছে যে এই নেতানিয়াহুর স্বার্থ রক্ষার জন্য আমেরিকা কেন ব্যবহৃত হলো, কেন এই বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হলো। এই সব আলোচনা যখন হবে, ট্রাম্পের উপর চাপ বাড়বে। উপসাগরীয় দেশগুলো, এই যে তাদের দেশ বিধ্বস্ত হলো, আমেরিকান ঘাঁটি থাকার পরেও তাদের দেশ যে রক্ষা পাইল না, ফলে উপসাগরীয় দেশগুলোরও একটা চাপ পড়বে ট্রাম্পের উপরে। নেতানিয়াহুর উপরে কিন্তু কিছুই হলো না, বরং নেতানিয়াহু আভ্যন্তরীণভাবে তার নিজের দেশে লিকুদ পার্টি, কি পার্টি, এই সমস্ত পার্টির চাপ সামলায় তার যেখানে মানে আগে ক্ষমতা টলমল ছিল, এখন সে শক্তি সঞ্চয় করে সে জাতীয় বীর হিসাবে ইসরায়েলিদের কাছে প্রমাণিত হবে, এবং হয়তো সেই আগামী নির্বাচনে যেখানে তার মানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া অনিশ্চিত ছিল, এখন হয়তো তার দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে। তার মানে আগামীতে আবারও নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হবার বা ইসরায়েলের শীর্ষ কর্মকর্তা হবার সম্ভাবনা আছে। এখানে বলা হচ্ছে যে এই যুদ্ধে ইসরায়েলের রাজনীতির মানচিত্র নেতানিয়াহুর পক্ষে নতুনভাবে সাজিয়েছে। গাজা থেকে মনোযোগ সরিয়ে এখন তাকে কেন্দ্রীভূত হয়েছে ইরানে। আর ইরান প্রশ্নে জাতীয় ঐক্যমত্য সবচেয়ে বেশি, আর এখানে নিরাপত্তা এবং অর্থনীতিতে নেতানিয়াহুর অবস্থান সবচেয়ে শক্তিশালী। গাজার যুদ্ধ নিয়ে ছিল যে গাজার উপরে এইভাবে হামলা করা হচ্ছে, তাদের সেই ক্ষমতা নেই, সক্ষমতা নেই, কিন্তু মারতে মারতে প্রায় 1 লক্ষের উপরে মুসলমান বা জনসাধারণ মেরে ফেলছে। ট্রাম্পের ক্ষেত্রে পরিস্থিতি উল্টো। তিনি এমন এক সংঘাতে আটকা পড়েছেন যার কোনো স্পষ্ট মানে বেরিয়ে আসার পথ নেই। একই সঙ্গে এতে তার উপসাগরীয় আরব মিত্ররা ক্রমবর্ধমান ঝুঁকিতে পড়েছে, এবং তার অর্থনৈতিক সাফল্যের কথাবার্তাও ধাক্কা খেয়েছে। তার মানে উপসাগরীয় যে দেশগুলো আছে, তারা তো সেই তাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে পারলো না, তাদের দেশগুলো। মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী অ্যারন ডেভিড মিলার বলছেন, এখানে স্পষ্টভাবে একজন বিজয়ী এবং একজন পরাজিত হয়েছে। নেতানিয়াহু নিঃসন্দেহে প্রধান বিজয়ী। তিনি ইসরায়েলের সামরিক সক্ষমতা দেখাতে পেরেছেন, আর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলো। মিলারের মতে ট্রাম্পের সামনে এমন কোনো সহজ পথ নাই যার মাধ্যমে তিনি বিজয়ী ঘোষণা করে এই পরিস্থিতি থেকে সরে আসতে পারেন। তিনি যদি আজকে, কালকে, পরশু যুদ্ধ থামান, কেউ বলবে না যে ট্রাম্প বিজয়ী হয়েছে, কিন্তু ইসরায়েল বলবে আমরা দেখাই দিছি, আমরা ইরানকে ধ্বংস করে দিছি। কিন্তু ট্রাম্প কিন্তু এটা বলতে পারছে না। ফলে আসল বিজয় চলে যাচ্ছে, বিজয়ের বলটা চলে যাচ্ছে নেতানিয়াহুর ঘরে, আর ট্রাম্প আস্তে আস্তে তার মুখ কালো হয়ে যাচ্ছে। দেখেন না, জার্মান, ব্রিটেন এবং আজকে সুইজারল্যান্ড বলছে যে অস্ত্র বিক্রি করবে না। তার পশ্চিমা মিত্ররা তার পাশে নাই। দেশের অভ্যন্তরে
তার নিজের দল রিপাবলিকান যে অনেকেই তার বিরোধিতা করছে, আর ডেমোক্রেটরা তো একেবারে দূর থেকে মজা নিচ্ছে যে এইবার ট্রাম্পের খবর আছে। সব মিলায় ট্রাম্প এখানে সত্যিকার অর্থেই পরাজিত।